হেই, আর ইউ ওকে? আহিরা টইটুম্বুর চোখের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকালো। কান্না করার ফলে মেয়েটার নাক টমেটোর মতো লাল হয়ে গেছে। আয়রার সামনে দাঁড়িয়ে থাকা কিয়ানের কথার কোনো উত্তর দিল না। একরাশ রাগ এসে ভর করেছে। এই লোকের জন্য মরতে মরতে বেঁচে গেছে সে। এই লোকটার জন্যই তার শখের চুড়িগুলো এইভাবে ভেঙে গেছে। কিয়ানের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ইম্পর্টেন্ট কিছু কাজ থাকায় এদিকে এসেছিল। এমন বেয়াক্কেল মেয়ের জন্য অ্যাক্সিডেন্ট করতে করতে করেনি। রাগ এবং অহমিকা সত্ত্বেও সে মেয়েটিকে যেচে প্রশ্ন করল, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। কনুই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেপে উঠেছে রাগের প্রভাবে। কিন্তু এই মুহূর্তে সে রাগতে চাচ্ছে না, তাই নিজের রাগটাকে শান্ত করার চেষ্টা করে। এদিকে এতক্ষণ পরও আহিরার থেকে কোনো উত্তর না পেয়ে কিয়ানের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল। যেন মুহূর্তেই সে মেয়েটির মুখে একটি থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। রাস্তায় হাঁটার সময় মন অন্যদিকে থাকলে এমনটাই হয়। এদিকে মোস্তফা হোসেনের সাহায্যে আহিরা কোনো মতে উঠে দাঁড়ালো। পায়েও বেশ খানিক ব্যথা পেয়েছে। মোস্তফা হোসেন কিয়ানের দিকে তাকিয়ে বলে, বাবা ধন্যবাদ। সঠিক সময়ে যদি গাড়িটা না থামাতে, তাহলে বড় কিছু হয়ে যেতে পারতো। নিজের চাচার এমন কথা শুনে আহিরা নিজের ব্যথা ভুলিয়ে চাচার উদ্দেশ্যে বলে ওঠে, ওনাকে ধন্যবাদ কেন দিচ্ছ তুমি? ওনার জন্যই আমি ব্যথা পেয়েছি। আমার কোমরটা পুরো শেষ করে দিয়েছে এই লোক, আর তুমি ওনাকে ধন্যবাদ দিচ্ছ? দেখো আমার চুড়িগুলো সব ভেঙে গেছে। বলেই আবারও কান্না করতে থাকে। তার মধ্যে আবার হাত পা কোমরে ব্যথা পেয়েছে ভালোই, তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়ে রইল। আহিরা কথা শুনে কিয়ান শক্ত চোখে একবার আহিরার দিকে তাকায়। ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। রাস্তার মধ্যে চোখ কপালে নিয়ে ঘুরবে, আবার পায়ে পা দিয়ে ঝগড়াও করবে। এদিকে মোস্তফা হোসেন আহিরার কথা শুনে আহিরার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, চুপ কর তুই, সবসময় বাচ্চামো করিস কেন? রাস্তায় তো দেখে শুনে হাঁটবি। যদি বড় কিছু হয়ে যেতে, তাহলে কি করতি? মোস্তফা হোসেনের কথা শুনে আহিরা আর কিছু বলে না। সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর ছেলেটাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। পা থেকে গলা পর্যন্ত তো একদম ঠিক আছে। পায়ে কালো স্যুট পরা, ভেতরে সাদা রঙের শার্ট, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো কিচকিচ চাপদারি, গাঢ় সমান মাথা ভর্তি চুল, মুখাবয়বে গাম্ভীর্যের ছাপ। তবে আহিরা ঠিকমতো কিয়ানকে দেখতেই তার ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। যে কেউ দেখলে চোখ ফেরাতে পারবে না। দেখতেও সুন্দর আর ভদ্রই লাগছে, কিন্তু এমন কেন এই ছেলে? এদিকে কিয়ানের লেট হয়ে যাচ্ছে। এখান থেকে আরও এক জায়গায় যেতে হবে। ড্রাইভারে কিছু সমস্যা হওয়ার কারণে আজকে কিয়ানই ড্রাইভ করছে, আর তার উপর এই ঝামেলায় পড়তে হয়েছে। কিয়ান গাম্ভীর্যের সঙ্গে বলে ওঠে, আঙ্কেল, যদি কোনো টাকা লাগলে বলুন, আমি দিয়ে দিচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। কিয়ানের কথা শুনে আহিরা রাগে কেঁপে ওঠে। তাদেরকে কি গরিব মনে হচ্ছে নাকি? তারা কি একবারও এই লোকের কাছ থেকে টাকা চেয়েছে যে এই লোক এত টাকার গরম দেখাচ্ছে? আহিরা রেগে মেগে কিয়ানের দিকে আঙুল তুলে সেটা ঝাঁকাতে ঝাঁকাতে বলতে থাকে, আপনি কাকে টাকার গরম দেখাচ্ছেন? হ্যাঁ, আমরা কি আপনার টাকা চেয়েছি আপনার কাছে? এসব টাকার গরম না অন্য কাউকে গিয়ে দেখান। এই আহিরাকে দেখাতে আসবেন না একদম। আহিরার কথা শুনে কিয়ানের রাগের কপালের রগগুলো ফুটে ওঠে। ইচ্ছে করছে থাপড়িয়ে গাল লাল করে দিতে, পারলে তাই করে শান্তি পেত। কিন্তু এই মুহূর্তে তার হাতের সময় নেই, আর সে কোনো প্রকার ঝামেলা যে চাইছে না। তাই সে মোস্তফা হোসেনের দিকে তাকিয়ে আবারও গম্ভীর ভঙ্গিতে বলে, আঙ্কেল, কোনো হেল্প লাগলে বলুন, আমি করে দেবো, কিন্তু আমার এই মুহূর্তে তাড়াতাড়ি যেতে হবে, তাই তাড়াতাড়ি বলুন। এদিকে আহিরা কিয়ানকে নিজের প্রশ্নের উত্তর না দিতে দেখে আরও রেগে যায়। এই লোক তার কথার উত্তর না দিয়ে তাকে অপমান করছে। তাই সে আবারও কিছু বলতে নেবে, তখনই পাশ থেকে মোস্তফা হোসেন আহিরাকে থামিয়ে কিয়ানের দিকে তাকিয়ে বলে, না বাবা, তার কোনো দরকার হবে না। তুমি তোমার কাজে যাও। কিয়ান একবার তীক্ষ্ণ দৃষ্টিতে আহিরাকে পর্যবেক্ষণ করে নিয়ে বড় বড় পা ফেলে গাড়িতে উঠে নিজের মতো ড্রাইভ করে চলে যায়।
এদিকে আহিরা রাগী চোখে কিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে রয় শুধু। এই লোকটা তার এত বড় লোকসান করে দিয়ে গেল, আর তার চাচা এইভাবে যেতে দিল। তার সুখের চুড়িগুলো, তার শখের চুড়িগুলো ভেঙে চুরে রাস্তায় পড়ে আছে। ইফার চোখ থেকে আবারও টপ টপ করে অশ্রুকণাগুলো পড়তে শুরু করেছে। একদিকে ব্যথা, অন্যদিকে শখের জিনিস এইভাবে ভেঙে পড়ে আছে, তার কষ্টটা দ্বিগুণ হচ্ছে তার। আহিরাকে কাঁদতে দেখে মোস্তফা হোসেন আহিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলে, কান্না করছিস কেন পাগলি? চল, আয়, কিনে দিব চুড়ি। তার আগে আগে ফার্মেসিতে চল, যাওয়ার সময় কিনে দিব। মোস্তফা হোসেনের কথা শুনে কান্নার মাঝে আহিরার মুখে হাসির রেখা ফুটে ওঠে। এতক্ষণের কষ্টটা কিছুটা কমে এলো বুঝি। এরপর মোস্তফা হোসেন আহিরাকে কোনো রকমে ধরে একটা রিক্সা ডেকে সেটা উঠে পড়ে আর ফার্মেসিতে নিয়ে যেতে বলে দেয়। রাতের আবির্ভাব যেন এক নীরব মহোৎসব। আকাশের তারাদের দীপ্ত ছড়িয়ে পড়েছে অনন্তের পরিধিতে। দেখে মনে হচ্ছে অন্ধকারের বুকে ঝলমলে রূপোর দানা ছড়িয়ে দিয়েছে স্বর্গীয় রাত। রাত বরার সাথে সাথে সব কিছু ধীরে ধীরে নিস্তব্ধতায় ঘিরে যায়। লোকালয়ের চলাচল ধীরে ধীরে কমতে থাকে, আর সময়ের সাথে সাথে গোটা শহর ঘুমিয়ে পড়ে। রাত 1টার দিকে কিয়ান বাড়িতে পা রাখতেই লিভিং রুমে রাহেলা চৌধুরীকে বসে থাকতে দেখতে পায়, যিনি কিনা কিয়ানের জন্য অপেক্ষা করছে। কিয়ান রাহেলা চৌধুরীকে এখানে এত রাতে বসে থাকতে দেখে কিয়ান এগিয়ে যায় তার মায়ের কাছে। কিয়ান রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, এত রাত অবধি জেগে আছো কেন? বলেছি তো আমার দেরি হলে এইভাবে জেগে থাকবে না। মা হয় তোর, তুই না আসলে ঠিক মতো ঘুমাতে পারি না, জানিস তো। কিন্তু এতে তোমার শরীর খারাপ করবে, তাই এসব করা বন্ধ করো। আমি তো ফোন করে জানিয়ে দিয়েছি আসতে আজকে দেরি হবে, তাহলে এইখানে এইভাবে বসে থাকার তো মানে হয় না। হয়েছে, আর কথা বলিস না তো। এমনিও তোর সাথে কিছু কথা আছে। শোন, সামনের মাসে তোর বিয়ে, তাই সব কিছু আর একবার দেখে শুনে নে। সময় বের করে একবার মেয়েটাকে দেখে আয়, কারণ পরে যদি তুই অন্য কথা বলিস তাহলে শুধু শুধু মেয়েটার বদনাম হবে। মা, আমি তোমাকে বলেছি এইসব বিয়েতে এখন আমি নেই, কিন্তু তোমার জেদের বসে এই বিয়েতে রাজি হয়েছে, তাই এইসব ননসেন্স জিনিসের মধ্যে আমাকে টেনো না। যখন বিয়ে করতে বলবে করে নেব, ব্যাস। তোকে নিয়ে আর পারি না। আচ্ছা ঠিক আছে, দেখতে হবে না তোকে। এমনিও ওকে দেখলে পছন্দ না করে থাকতে পারবি না, চাঁদের টুকরো একদম। ওকে, এখন যাও ঘুমো, এত রাত অবধি আর জেগে থাকবে না। বলেই কিয়ান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে নিজের রুমে চলে যায়। বর্তমান আহিরা আর দিয়া কিয়ারাকে নিয়ে পার্কে এসেছে। কিয়ারা মেয়েটার সকাল থেকে কান্না করছে বাহিরে যাবে বলে, তাই বাধ্য হয়ে নিয়ে এসেছে। এমনিও কিয়ারাকে নিয়ে খুব কমই বের হয়, যখন স্কুলে যায় তখন কিয়ারাকে নিয়ে যায়, কারণ তখন বাসায় কেউ থাকে না, তাই কিয়ারাকেও নিজের সাথে নিয়ে যায়। এছাড়া আর কোনো উপায়ও নেই। অবশ্য এতে করে আহিরার তেমন সমস্যা পোহাতে হয় না, কারণ কিয়ারা ভদ্র বাচ্চার মতোই থাকে তার কাজের সময়টাতে। সেও বোঝে যে মাম্মা কাজ করছে, তাই তাকে বিরক্ত করা যাবে না। কয়েক মাস পর কিয়ারার 3 বছর হবে। দেখতে দেখতে কিয়ারা বড় হয়ে যাচ্ছে। কিয়ারা যখন নতুন হয় তখন দিয়ার মা তাদের সাথেই থেকেছে 1টা বছর, কারণ আহিরা বাচ্চা সামলাতে পারতো না আর না দিয়া, তাই দিয়ার মা এই সময়টায় তাদের সাথে থেকেছে, যার কারণে সমস্যা হয়নি। কিয়ারার সিজারে হওয়ার কারণে আহিরার পেটের ঘা শুকাতে সময় লেগেছে। আহিরার এমন অবস্থা হয়েছিল যে সে মারা যাবে, তবে আল্লাহর রহমতে শেষমেশ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। কিয়ারা পেটে থাকা অবস্থায় আহিরার মানসিক আর শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল, যার কারণে এতটা অসুস্থ হয়ে পড়েছিল আহিরা। দিয়া কিয়ারাকে নিয়ে পার্কের দোলনায় বসে বসে দোল খাচ্ছে, আর আহিরা সেই স্মৃতিগুলো এক এক করে ফোনের মাঝে বন্দি করছে। আশেপাশে অনেক বাচ্চারাই তাদের বাবা মায়ের সঙ্গে এসেছে। মূলত এটা বাচ্চাদেরই পার্ক, তাই আশেপাশে ছোট ছোট নানা বয়সের বাচ্চারা রয়েছে। কিয়ারা টুকটুক করে হাঁটতে পারে, যার কারণে করে খুব কমই থাকতে চায় সে। কিয়ারার চোখগুলো একদম আহিরার মতো। কিয়ারার চোখ জোড়াই শুধু তার মায়ের, এছাড়া গায়ের রং থেকে শুরু করে সব কিছুই বাবার মতো পেয়েছে। যে কেউ বাবা মেয়েকে সামনাসামনি দেখলে বলে দিতে পারবে এরা বাপ বেটি। অবিকল কিয়ানের মতো দেখতে হওয়ায় আহিরার আরও কষ্ট হয়। বারবার কিয়ানের মুখশ্রী চোখের সামনে ভেসে ওঠে।
মনে হয় কিয়ান তার সাথেই আছে, একদম তার সামনে। আহিরা যতই চায় কিয়ানকে ভুলে সুখে থাকতে, কিন্তু কিয়ারার প্রতিটা পদক্ষেপ তাকে পদে পদে কিয়ানের কথা স্মরণ করিয়ে দেয়। আচ্ছা, কিয়ান কিয়ারাকে দেখলে কি খুশি হতো? জানা নেই। তার কারণ কিয়ান চাইতো না সে তাড়াতাড়ি বাচ্চা নেই, কারণ তার ভয় হতো যদি বাচ্চা নেওয়ার কারণে আহিরার কিছু হয়ে যায়। বাচ্চা হওয়ার সময় যে কষ্ট হয়ে, সেই কষ্টটা সে আহিরাকে সইতে দিতে চাইতো না। তাই বলতো, তুমি এখনো ছোট, তাই এখন আমার কোনো প্রিন্সেস চাই না। কিন্তু কিয়ানেরও খুব শখ ছিল তাদের প্রথম সন্তান যাতে মেয়েই হয়। কিন্তু আজকে তাদের মেয়ে হয়েছে, কিন্তু তার কাছে কিয়ান নেই। নিয়তি এমনটা তার সাথে না করলেই পারত। ভাবতে ভাবতে আহিরার চোখ জোড়া ঝাপসা হয়ে উঠল। অশ্রু জামার কারণে এদিকে দোলনা খাওয়া শেষ হতেই কিয়ারা ছোট ছোট পায়ে আহিরার কাছে এসে পা জড়িয়ে ধরে আর কোলে ওঠার বায়না ধরে। তার আহিরা দেরি না করে মেয়েকে কোলে তুলে নেয়। কিয়ারা চোখে মুখে হাসির রেখা ফুটে আছে। কিয়ারাকে এত খুশি দেখে আহিরা না চাইতেও হেসে দেয়। এই কিয়ারার মুখের দিকে তাকিয়েই সে পুরো জীবনটা কাটিয়ে দিতে পারবে। কিয়ারা আহিরার গাল দুটোই হাত দিয়ে আধো আধো গলায় বলে, মাম্মাম অনেক মজা। হুম, এবার বাড়ি চল, অনেক খেলেছো। কিয়ারা হাসি মুখে মাথা নাড়িয়ে সায় জানায়। এদিকে দিয়া এসে কিয়ারাকে নিজের গালের দিকে ইশারা দিয়ে চুমু দিতে পারে। সেটা দেখে কিয়ারা তার মাথা এগিয়ে পরপর দিয়ার গালে চুমু বসিয়ে দেয়, সাথে আহিরার গালেও চুমু দিয়ে দেয়। এই বুড়ি, আমার আরও চুমু চাই। এতক্ষণ নিয়ে বেড়ালাম তোকে। ওহো অন্নি, এত দেই। দিয়া আবারও গাল বাড়াতে কিয়ারা অনেকগুলো চুমু দিয়ে দেয় দিয়ার গালে। তারপর কিয়ারাকে নিয়ে পার্ক থেকে বের হয়ে বাড়ির দিকে যেতে থাকে। যেতে যেতে আহিরা দিয়াকে জিজ্ঞেস করে, দিয়া, কালকে কি তোর অফিস আছে? নেই, আমি ছুটি নিয়েছি 2 দিনের। কেন, কি হয়েছে? তাহলে কিয়ারাকে বাসায় রেখে যাব। কালকে স্কুলে অনুষ্ঠান আছে, আর জানিসই তো কিয়ারা এত লোকজনের মাঝে থাকে না, তাই আর কি। আচ্ছা, সমস্যা নেই, তুই নিশ্চিন্তে যাস। কিয়ারা বুড়ি আমার সাথে থাকবে এই 2 দিন। কিয়ান মাত্রই ব্যস্ত পায়ে বাহিরে থেকে বাড়ির ভেতরে প্রবেশ করতেই তার সামনে হঠাৎ করে রিয়া এসে দাঁড়ায়। মেয়েটা বেশ সাজগোজ করে রয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখ দুটো কাজল দিয়ে ভরাট করা, গায়ে গাঢ় নীল রঙের শাড়ি জড়ানো, ফর্সা শরীরের গাঢ় রংটা বেশ ফুটে উঠেছে, যার কারণে দেখতেও সুন্দর লাগছে। রিয়ার হঠাৎ এইভাবে পথ আটকে ধরাটা কিয়ানের মোটেও পছন্দ হলো না। তাও নিজেকে শান্ত রেখে, গাম্ভীর্য বজায় রেখে পা কেটে যেতে চাইলে রিয়া নরম কণ্ঠে বলে, কিয়ান, খাবার খেয়ে নাও। আজকে নিজে আমি রান্না করেছি, সব তোমার পছন্দের খাবার। রিয়ার কথা শুনে কিয়ান গম্ভীর ভঙ্গিতে রিয়ার দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলে, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তাই এখন খাবো না। কিয়ানের কথা শুনে রিয়ার মনটা খারাপ হয়ে গেল। সে কত কষ্ট করে এতগুলো রান্না করল, আর কিয়ান সেটা খাবে না। তার চেয়ে বড় কথা, সে এত সুন্দর করে সেজেছে শুধুমাত্র কিয়ানের জন্য, কিন্তু কিয়ান ঠিকমতো তার দিকে তাকাচ্ছেও না। কিন্তু রিয়া নিজের মন খারাপ একদিকে রেখে আবার বলে, একটু খাও, আমি অনেক কষ্ট করে রান্না করেছি। আমি তোমাকে কষ্ট করে রান্না করতে বলিনি, আর আমি একবারের কথা দুবার বলতে পছন্দ করি না। নেক্সট টাইম আমার পথ আটকে দাঁড়াবে না। বলেই রিয়াকে পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে ওপরে চলে যায়। আর পেছনে থেকে রিয়া অশ্রুসিক্ত চোখে শুধু কিয়ানের যাওয়ার দিকেই চেয়ে রয়। তার ভালো লাগা খারাপ লাগা কোনোটাই কিয়ানের কাছে গুরুত্ব নয়। রিয়ার ইচ্ছে করো এখানে বসে চিৎকার করে কেঁদে উঠতে, কিন্তু বাড়িতে অনেক সার্ভেন্টরা আছে, আর সে চায় না তার দুর্বলতা সবাই দেখুক। তার ভেঙে পড়া দুর্বল মুহূর্তগুলো অন্যরা দেখে মজা নেই। সে একদমই চায় না। ওপর থেকে রাহেলা চৌধুরী সব কিছুই দেখেছেন। সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিচে নেমে রিয়ার কাছে চলে যান। তিনি রিয়ার মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলে, কষ্ট পাস না মা, জানিস তো কিয়ান কেমন, দেখবি একদিন ঠিকই তোকে মেনে নেবে আর অনেক ভালোবাসবে, ধৈর্য ধর। রিয়া রাহেলা চৌধুরীর কথা শুনে অশ্রুতিক্ত চোখ জোড়া রাহেলা চৌধুরীর দিকে তাক করে ভাঙা কণ্ঠে বলে, মা, আমি সত্যি পারছি না, কিয়ান কেন আমায় ভালোবাসে না? আমি কি খুব খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না? কিয়ান আমাকে সে শুরু থেকে এড়িয়ে চলে। তখন তো আহিরাও ছিল না জীবনে, তখনও আমাকে মেনে নেয়নি, আর এখনও নেয়নি।
রিয়ার কথা শুনে রাহেলা চৌধুরী কি বলবে খুঁজে পাচ্ছে না। রিয়ার বাবা মিজান শিকদার আর ইউসুফ চৌধুরী ব্যবসায়িকভাবে বন্ধুত্ব গড়ে ওঠে। সেখান থেকেই তারা আরও ভালো বন্ধু হয়ে ওঠেন। আর রিয়া মিজান শিকদারের একমাত্র মেয়ে। এছাড়া রিয়ার বড় ভাই রয়েছে, যথেষ্ট আদরের রিয়া তার পরিবারের কাছে। এক অনুষ্ঠানে রিয়া আর কিয়ানের দেখা হয়েছিল। সেখান থেকেই মেয়েটার মনে কিয়ান নামক মানুষটার জন্য অনুভূতি জন্মাতে শুরু করে। ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয় সেই অনুভূতিগুলো। খুব কম বয়সেই কিয়ানের জন্য আলাদা এক ভালো লাগা কাজ করত। রিয়ার মনে যেটা ধীরে ধীরে ভালোবাসার আকার ধারণ করে। সকলের আদরের হওয়ায় ছোট থেকে যেটা যখন চেয়েছে সবই পেয়েছে। তাই কিয়ানকে পাওয়ারও এক আকাশ পরিমাণ ইচ্ছে ছিল তার, কিন্তু কোনো দিন তাকে সেইভাবে দেখেনি। সে তার মনের কথাও কিয়ানকে বলেছে, কিন্তু কিয়ান তাকে প্রত্যাখ্যান করেছে। তাও সেই কিয়ান নামের মানুষটাকে নিজের মন থেকে মুছে ফেলতে পারেনি। বড়লোক বাপের একমাত্র মেয়ে হওয়ায় বেশ অহংকারীও বটে, তবে তার বাবার শত শত টাকাও কিয়ানকে নিজের করে পেতে পারেনি। তারপর হঠাৎ কিয়ানের জীবনে আহিরা নামক কেউ এসে পড়ে। তখন রিয়ার সমস্ত দুনিয়া সেকেন্ডের মধ্যে ওলট পলট হয়ে গিয়েছিল। শত চেষ্টার পরও সে কিয়ানকে নিজের করে পায়নি। তাই এক প্রকার হিংস্র হয়ে ওঠে সে। কেই বা পারে নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটাকে অন্য কারো হয়ে যেতে দেখতে। ভেবেছিল বাবা মাকে বলে কিয়ান আর তার বিয়ে ঠিক করাবে। তারপর বিয়ে হয়ে যাওয়ার পর কিয়ান তাকে না মেনে নিয়ে কোথায় যাবে। কিন্তু সেটা করার আগেই কিয়ানের জীবনে অন্য কারো আগমন ঘটে গিয়েছিল। তাই না চাইতেও সে নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছিল। কিন্তু এখন তো আহিরাও তাদের মাঝে নেই। তারপর তাদের মধ্যকার দূরত্ব গোছানোর কোনো নাম নেই। আহিরাকে তার রাস্তা থেকে সরাতে সে কম কাঠখড় পোড়ায়নি। তারপরও কিয়ানকে সে নিজের করে পাচ্ছে না। এর থেকে বড় পরাজয় আর কি হতে পারে? ধৈর্য ধর মা, এছাড়া তোকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তুই তো দেখছিস ছেলেটার উপর দিয়ে কি গেছে, তাই ওকে সামলে ওঠার সময় দে। নিজের চোখের সামনে ওর বাবার মৃত্যু হয়েছে, তারপর আহিরাও ওকে ছেড়ে এইভাবে না ফেরার দেশে চলে গেছে। সব কিছু মিলিয়ে ও এখনো একটা ট্রমার ভেতর রয়েছে, তাই এমন করছে। বলতে বলতে রাহেলা চৌধুরীর চোখের কোণে অশ্রুকণা জমা হতে শুরু করে। তাদের জীবন থেকে পরপর দুটো মানুষ এইভাবে না ফেরার দেশে চলে গেছে। রাহেলা চৌধুরী আহিরাকে মাফ করে দিয়েছে, কারণ মৃত মানুষের উপর ক্ষোভ জমিয়ে রেখে বা কী লাভ। তারপরও কোথায় জানি রাহেলা চৌধুরীর মনে হয় আহিরা অমনটা করেনি। কিন্তু যা চোখে দেখেছে সেটা কি করে মিথ্যে বলবে? তাও আহিরাকে সে নিজের মেয়ের মতো ভালোবেসেছে। তাই চাইলেও মনের মধ্যে আহিরার জন্য ঘৃণার পাহাড় জমাতে পারেনি। তাই মাফ করে দিয়েছে সে মেয়েটাকে। রিয়ার মনে মনে বেশ রাগ লাগলো। এত কিছু করেও সে রাহেলা চৌধুরীর মনে আহিরার জন্য ঘৃণার সৃষ্টি করতে পারেনি। আর কিয়ান যতটুকু আহিরাকে ঘৃণা করে তার থেকে দ্বিগুণ আহিরাকে ভালোবাসে সেটাও জানে। তাই সে এই মা ছেলে দুজনের ওপরই ক্ষিপ্ত, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না, না হলে তার জন্যই খারাপ হবে। রিয়ার রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, মা, তুমি ওই আহিরাকে কিভাবে ক্ষমা করে দিলে? ওই মেয়েটা বাবাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আর তুমি ওকে মাফ করে দিয়েছো। ওর জন্য বাবা আজকে আমাদের মাঝে নেই। রিয়ার কথা শুনে রাহেলা চৌধুরীর মনটা বিষণ্ণতায় ভরে ওঠে। নিজের চোখের সামনে স্বামীকে মরতে দেখেছে, আর কোনো স্ত্রী বা চাইবে তার স্বামী তার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করুক? রাহেলা চৌধুরী রিয়ার দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে, যা হওয়ার হয়ে গিয়েছে, আর মেয়েটা বেঁচে নেই। আর মৃত মানুষের প্রতি এত ক্ষোভ রাখাটাও ভালো না। তাছাড়া ওকে আমি আমার মেয়ে মেনে নিয়েছি, তাই চাইলেও মন থেকে ঘৃণা করতে পারি না। তাই বলে তুমি ওকে মাফ করে দিবে? এটা ঠিক না। ওই মেয়ের জন্য এত কিছু, আর তুমি ওকে এভাবে ক্ষমা করে দিচ্ছ? রিয়ার কথা শুনে রাহেলা চৌধুরী কষ্টের মাঝেও হালকা হেসে বলে, ওকে ঘৃণা করে কোনো লাভ আছে বল? যে মানুষটা নেই তার জন্য ঘৃণা জমা করে লাভ কি? আর ক্ষমা করা অন্যের জন্য নয়, নিজের মনের শান্তির জন্য। রিয়া কিছু না বলে না। আর রাহেলা চৌধুরীকে কারণ বলেও লাভ হবে না, কারণ রাহেলা চৌধুরী কোনোভাবেই আহিরাকে ঘৃণা করতে পারবে না। সেটাও সে এত দিনে বুঝে গেছে খুব ভালো করে।
মাঝে মাঝে সে আহিরা নামে অনেক কিছুই বলে, কিন্তু তাও রাহেলা চৌধুরীর মনে আহিরার জন্য ঘৃণা জন্মাতে পারেনি। রিয়া বুঝতে পারে না এই আহিরা এমন কি জাদু করে গেছে সবার উপর যে সে এদের কারো মন থেকেই আহিরা নামটা বুঝতে পারেনি। রাতের কালো অন্ধকার আকাশ থেকে ধীরে ধীরে বিলীন হয়ে আকাশ জুড়ে সোনালি সূর্যের দীপ্তি ছড়িয়ে পড়েছে। শীতের সকাল প্রকৃতির সবচেয়ে স্নিগ্ধ রূপের এক বিস্ময়কর অধ্যায়। বাইরে থেকে পাখিদের কিচিরমিচিরের শব্দ ভেসে আসছে। পাখিরা সূর্য ওঠার পরপরই বেরিয়ে পড়ে তাদের নিত্যদিনের কাজ করতে, আর এখনও তাই করছে। আহিরা সকাল সকাল উঠে কিয়ারাকে খাবার খাইয়ে দিচ্ছে, কারণ আজকে বাসায় আসতে আসতে বিকেল হয়ে যাবে। তাই যতটুকু সময় আছে সেটুকু সময় সে কিয়ারাকে দিচ্ছে। দিয়া ঘুমাচ্ছে, তাই আর ডাকেনি তাকে যাওয়ার আগে আগে ডেকে দিয়ে যাবে। কিয়ারা খাচ্ছে আর খেলছে। কিয়ারা খেতে খেতে আহিরার দিকে তাকিয়ে আধো আধো স্বরে বলে, মাম্মাম পাপা যাবো, পাপা কোথায়? পাপা যাবো। আহিরা কিয়ারাকে খাইয়ে দিতে দিতে বলে, হুম, আসবে। পাপা বলেছে কিয়ারা আগে ঠিক মতো খাবার খাবে, তারপর সে আসবে। যখন কিয়ারা বিগ গার্ল হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে খাও, না হলে আসবে না তো পাপা। না না না, আসবে পাপা। আমি খেলি করবো পাপার সাথে। হুম, তার আগে খেতে হবে তোমাকে, না হলে আসতে না করে দেবো আমি পাপাকে। আত্মা তাহলে কি আলা স্টপ খাবে? বলেই কিয়ারা চুপচাপ ভদ্র বাচ্চার মতো খেতে থাকে। খাওয়া শেষ হতেই আহিরা কিয়ারাকে নিয়ে সোজা দিয়ার রুমে চলে যায়। মেয়েটা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে অগোছালো ভাবে ঘুমিয়ে আছে। সেটা দেখে আহিরা দিয়াকে ডাকতে শুরু করে, দিয়া, এই দিয়া উঠ, আমি এখন যাবো, কিয়ারাকে তোর কাছে রাখ। কিছু সময় ডাকাডাকি পর দিয়া আড়মোড়া ভেঙে পিটপিট করে চোখ খোলে। একবার দেখে নেয়, আবারও চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে তলিয়ে যায়। এদিকে কিয়ারা দিয়ার মাথার কাছে গিয়ে কিয়ারা তার ছোট ছোট নরম হাত দিয়ে দিয়ার গালে হাত দিয়ে ডাকতে থাকে আধো আধো গলায়। আন্নি উতো। বেশ কয়েকবার ডাকার পর দিয়ারও ঘুম ছুটে যায়। সে পিটপিট করে চোখ খোলে। সামনে কিয়ারাকে দেখে সে এক হাতে কিয়ারাকে কাছে টেনে নিয়ে কিয়ারার গালে চুমু এঁকে দেয়। তারপর আহিরার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তুই সাবধানে যা, কোনো সমস্যা হলে আমি তোকে ফোন করে জানিয়ে দিব। আচ্ছা তাহলে থাক, দুজন সময় মতো খাবার খেয়ে নিস, বসে থাকিস না দুটো, মনে থাকে যেন। বলেই আহিরা রুম থেকে বের হয়ে যায়। তার পরনে আজকে জাম রঙের জামদানি শাড়ি। ফর্সা শরীরে জাম রঙের শাড়িটা বেশ ফুটে উঠেছে। তার উপর বড় পাপড়ি বিশিষ্ট চোখ জোড়ায় গাঢ় করে কাজল দেওয়া, যার কারণে আরও সুন্দর লাগছে। অনেকদিন পর শাড়ি পরেছে সে। নানা কারণে শাড়ি পরাটা বাদ দিয়ে দিয়েছিল সে, তবে আজকে বাকি মেয়ে টিচার্সরাও শাড়ি পরবে, তাই তাকে সবাই এক প্রকার জোর করেই শাড়ি পরতে বলেছে। স্কুলের মধ্যে বলতে গেলে সেই সবচেয়ে কম শিক্ষিত। অন্যদের মতো সে মাস্টার্স বা অনার্স সম্পূর্ণ করেনি। এর জন্য অবশ্য বেশ কষ্ট হয়েছে এই চাকরিটা পেতে, কিন্তু দিয়ার বাবার পরিচিত হওয়ায় কাজ পেয়েছে সে। আর স্কুলের সবচেয়ে কম বয়সী টিচার সে। তারপরও যথেষ্ট ভালোভাবেই সে তার কাজগুলো করে। দিয়া আর কিয়ারা বসে বসে কার্টুন দেখছিল। তখনই দিয়ার ফোন বেজে ওঠে। দিয়া ফোনটা হাতে নিতেই দেখতে পায় তাদের অফিসের ম্যানেজার ফোন করেছে। হঠাৎ এই সময় ফোন করার কারণ দিয়া বুঝতে পারো না। সে তো দুদিনের ছুটি নিয়েছিল, তাহলে এখন কেন ফোন করছে বুঝল না। তাও দিয়া ফোনটা ধরে কানে নিতেই অপর পাশে থাকা ম্যানেজার ব্যস্ত কণ্ঠ বলে ওঠে, মিস দিয়া রহমান, আপনাকে এখনই অফিসে আসতে হবে। যে প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন সেই ফাইলগুলো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব অফিসে চলে আসুন। কিন্তু স্যার, এখন কি করে? আমি ছুটি নিয়েছি, আর এই প্রজেক্টের প্রেজেন্টেশনও তো আরও 3 দিন পরে। হ্যাঁ ছিল, কিন্তু এখন স্যার প্রেজেন্টেশন আজকে রেখেছে। 9টার দিকে মিটিং শুরু হবে, তাই আপনাকে এখানে আসতে হবে। আপনি পরে আরও একদিন ছুটি বাড়িয়ে নিন, তাহলেই হবে। দিয়া একবার কিয়ারার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, জরুরি না হলে আপনাকে এখন ডাকতাম না। তাই কথা বাদ দিয়ে তাড়াতাড়ি চলে আসুন। শেষের কথাগুলো একটু কঠিন স্বরে বলেই ফোনটা কেটে দিল ম্যানেজার। এদিকে দিয়া পড়েছে বিপাকে। সে এখন কিয়ারাকে কিভাবে একা রেখে যাবে? পাশের বাসার মানুষরাও নেই, তারা কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গেছে। আর তাছাড়াও থাকলেও কিয়ারাকে এইভাবে একলা অন্যজনের ভরসায় সে রেখে যেতে পারে না। তাই
তাই কি করবে বুঝতে পারো না। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর ঠিক করো কিয়ারা নিজের সাথে করে নিয়ে যাবে সে। এমনিও বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তাই সে কিয়ারাকে কোলে তুলে নিয়ে রেডি করাতে থাকে। কিয়ারাকে রেডি করানোর পর দিয়া নিজে রেডি হয়ে কিয়ারাকে কোলে করে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। এখান থেকে অফিস যেতে 20 মিনিটের মতো সময় লাগে। তাই সে কিয়ারাকে নিয়ে রিক্সা নিয়ে উঠে পড়ে। কিয়ারা চুপচাপ ভদ্র বাচ্চার মতো রয়েছে, তার মুখে খুশির ঝিলিক লেগে রয়েছে। বাহিরে যেতে সে পছন্দ করে, কিন্তু অতিরিক্ত মানুষের মাঝে থাকতে পছন্দ করে না। কিয়ারা হাসি মুখে আধো আধো গলায় দিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি আন্নি? দিয়া কিয়ারার কথা শুনে কিয়ারার গালে টুপ করে চুমু দিয়ে বলে, অনেক সুন্দর জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে গুড গার্ল হয়ে থাকবে কেমন? আন্টি একটু কাজ করব, তারপর আমরা চকলেট খেতে যাব। চকলেটের কথা শুনে কিয়ারা খুশি হয়ে যায়। তাই খুশিতে সে হাততালি দিয়ে ওঠে আর আধো আধো গলায় উৎফুল্লতার সাথে বলে, ওকে, আন্নির গুড গার্ল হয়ে থাকবো। কিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের ব্যবসায়ী জগতের এক কিংবদন্তি নাম। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে তাদের প্রধান কার্যালয়। কিয়ান টাওয়ার 30 তলা কাচে মোড়ানো ভবন, যা সূর্যের আলোয় ঝলমল করে আধুনিকতার প্রতীক। কোম্পানির ভেতরের পরিবেশ বিলাসবহুল, কিন্তু এখানে প্রতিটা মানুষই শৃঙ্খলাবদ্ধ। চকচকে করিডোরে মানুষের নীরব পদচারণা, সবাই সবার মতো কাজে ব্যস্ত। আর পুরো বিল্ডিংটাতে সব কিছুতেই এক ধরনের অভিজাত আভা রয়েছে। কিয়ারা আধো আধো পায়ে দিয়ার সাথে তাল মিলিয়ে হাঁটছে। ইচ্ছে করেই সে হাঁটছে, কারণ রিক্সায় সে পুরোটা সময় দেওয়ার করেই ছিল। তাই লিফট থেকে বের হওয়ার পরই কিয়ারা কোল থেকে নামার বায়না ধরেছে। তাই দিয়া কিয়ারার ছোট্ট নরম হাতখানা নিজের হাতের মধ্যে বন্দি করে নিয়ে হাঁটছে। সবার টপ ফ্লোরে আদ্রিয়ান কিয়ান চৌধুরীর কেবিন। এদিকটায় তেমন মানুষ নেই মিটিং রুম আর কিয়ানের কেবিন আর কয়েকজন ছাড়া। বাকি ফ্লোরগুলোতে কাজ হয়ে থাকে। দিয়া কিয়ারাকে নিয়ে প্রথমবার এখানে এসেছে। কিয়ারা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখছে। দিয়ার সাথে তার কলিগরাও আছে। দিয়ার সাথে ছোট্ট বাচ্চাকে দেখে তারা এগিয়ে এসে দিয়াকে জিজ্ঞেস করে, এই বাচ্চাটা কার দিয়া? ও আমারই মেয়ে বলতে পারো, মানে আমার বান্ধবীর মেয়ে। বুঝতে পেরেছি, আহিয়ার মেয়ে তাই তো? মাশাআল্লাহ, অনেক সুন্দর। ওর নাম কি? আমাকে একটু দাও তো। এদিকে কিয়ারা ড্যাব ড্যাব করে শুধু তাকিয়ে রয়েছে। তার ছোট্ট মাথায় কিছু ঢুকছে না একদমই। মেয়েটা হলো লামিয়া। সে কিয়ারার দিকে ঝুঁকে নরম কণ্ঠে বলে, হ্যালো কিয়ারা, তুমি কেমন আছো? কিয়ারা হঠাৎ অচেনা মুখশ্রী দেখে চুপ হয়ে যায়। ব্যাপারটা দিয়ে বুঝতে পারে, তাই সে কিয়ারার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে কথা বলতে পারে। কিয়ারা দিয়ার কথাটা হয়তো কিছুটা হলেও বুঝতো, তাই একগাল হেসে আধো আধো গলায় বলে, ভালো। কিয়ারা কি চকলেট খাবে? আমার কাছে আছে। চকলেটের কথা শুনে কিয়ারার খুশি হয়ে যায়, কিন্তু আহিরা তাকে শিখিয়েছে অপরিচিত কারো থেকে কোনো কিছু নিতে হয় না। কিয়ারা ছোট হলেও অন্য বাচ্চাদের থেকে একটু বুঝদার। ছোট হলেও সে ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে পারে। বাচ্চাদের ছোট থেকে যা শেখানো হয় বাচ্চারা সেটাই নিজের মাঝে ধারণ করে। দিয়া কিয়ারাকে নরম কণ্ঠে বলে, নিয়ে নাও, কিছু হবে না, আন্টি যাওয়ার সময় আরও নিয়ে দিব। দিয়ার কথা শুনে কিয়ারা খুশি হয়ে যায়। লামিয়া তার ব্যাগ থেকে বেশ কয়েকটা চকলেট কিয়ারাকে দিতেই কিয়ারা খুশি হয়ে যায়। সে লামিয়ার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। লামিয়া কিয়ারাকে দেখে অবাকই হলো, কারণ কিয়ারা অনেকটা তাদের মালিক আদ্রিয়ান কিয়ান চৌধুরীর মতো। হাসতে পুরোই তেমনই লাগছে। লামিয়া দিয়াকে বলে, এই দিয়া দেখ, কিয়ারাকে দেখতে একদম স্যারের মতো। হাসলে তো পুরাই অমনই লাগে। যদিও স্যারকে হাসতে দেখিনি, কিন্তু তুমি খেয়াল করে দেখো, একদম একই রকম। লামিয়ার কথা শুনে দিয়া ভ্রু কুঁচকে ফেলে। সে খুব কমই কিয়ানকে সামনাসামনি দেখেছে, বলতে গেলে 3 থেকে 4 বারই দেখেছে কিয়ানকে। তাই লামিয়ার কথা শুনে কিয়ারার দিকে তাকালো ঠিক মতো। সত্যি কি তাই বুঝতে পারল না। তাই সে হেসে লামিয়ার দিকে তাকিয়ে বলে, আরে না, হয়তো লাগছে কারণ ওকে তো প্রথমবার দেখছো, তাই হয়তো। আরে না, সত্যি বলছি, একদম স্যারের মতো দেখতে, খালি চোখগুলো ছাড়া। যদি কেউ দেখে
তাহলে বলবে কিয়ারা স্যারেরই মেয়ে। দিয়া কি বলবে বুঝতে পারল না। এদিকে ম্যানেজার এসে ডেকে গেছে মিটিং রুমে যাওয়ার জন্য। দিয়া কিয়ারাকে নিয়ে মিটিং রুমে ঢুকলো, কারণ এছাড়া অন্য কোনো উপায়ও নেই। এখানে কিয়ারাকে একা রেখে যেতে পারবে না সে। দিয়া কিয়ারাকে সেখানে একটা চেয়ারে কিয়ারাকে বসিয়ে দিয়ে নরম কণ্ঠে বলে, কিয়ারা গুড গার্ল হয়ে থাকবে কেমন? আন্টি কাজ করব, তাই চুপ করে লক্ষ্মীটি হয়ে থাকবে। কিয়ারা চকলেট খেতে খেতে মাথা নাড়িয়ে সায় জানায়। এমনিও কিয়ারা ছোট হওয়ার কারণে কিয়ারাকে চেয়ারে বসিয়ে দেওয়ার কারণে বিশাল টেবিলের কারণে দেখা যাচ্ছে না। তাই দিয়া আরও নিশ্চিত হলো, কারণ কিয়ারা এমনিও কোনো সমস্যা করবে না। কিয়ারাকে কাজের সময় চুপটি করে বসে থাকতে বললে সে সেইভাবেই থাকে। কিছুক্ষণ পর কিয়ান সহ আরও বেশ কিছু মানুষ মিটিং রুমে প্রবেশ করে। এক এক করে সবাই সবার প্রজেক্টের কাজগুলো প্রেজেন্টেশন করছে। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রজেক্টগুলো দেখানোর কারণে পুরো রুমটা অন্ধকার হয়ে আছে, শুধু সামনেই আলো জ্বলছে। এদিকে দিয়ার পালা এসেছে, তাই কিয়ারার মাথায় চুমু দিয়ে কয়েক মিনিটের জন্য শান্ত হয়ে বসতে পারে, কারণ কিয়ারা অন্ধকারে ভয় পায়। তাই সেটা নিয়ে বেশ চিন্তায় আছে যে মেয়েটা কী করবে। দিয়া নিজের করা কাজগুলো এক এক করে দেখাচ্ছে, আর এদিকে কিয়ান গম্ভীর ভঙ্গিতে পায়ের উপর পা দিয়ে বসে মনোযোগ দিয়ে প্রেজেন্টেশনগুলো দেখছে। হঠাৎই সে অনুভব করে কেউ তার হাঁটুর উপর হাত দিয়ে শক্ত করে তার জামা আঁকড়ে ধরেছে। কিয়ান খুব ভালো করে অনুভব করতে পারছে যে তার জামা আঁকড়ে ধরেছে তার হাত একদমই ছোট। হঠাৎই কান্নার শব্দ ভেসে আসছে, তার সাথে কান্না মাঝে মাঝে বারবার পাপা শব্দটা উচ্চারণ করছে। কিয়ানের গম্ভীর মুখখানি আর একটু গম্ভীর হলো, ভ্রুজোড়া কুঁচকে গেল আপনা আপনি। এখানে বাচ্চা আসতো কোথা থেকে সে বুঝতে পারল না। রাগ লাগলো বেশ তার, তাই রাশভারী কণ্ঠস্বরে জোরে হুঙ্কারে বলে ওঠে, লাইট অন করো এখনই। কিয়ানের হঠাৎ এইরকম হুঙ্কারে সেখানে থাকা সকলেই ঘাবড়ে যায়। বিশেষ করে দিয়া, সে ভাবল হয়তো তার কাজটা হয়তো কিয়ানের পছন্দ হয়নি। আর সে শুনেছেও কিয়ানের যদি কাজ পছন্দ না হয় সেটা ভালো করে না করে দেওয়া পর্যন্ত সেই কাজ করতে হয়। এদিকে কিয়ারা কিয়ানের হুঙ্কারে আরও ভয় পেয়ে যায়। ছোট্ট মেয়েটা সে আবার জোরেই কেঁদে ওঠে সশব্দে। হঠাৎ মিটিং রুমে বাচ্চার কান্না শুনে সেখানকার সকলেই অবাক হয়ে যায়। বাচ্চা আসতো কোথা থেকে? এদিকে লাইট অন করতে কিয়ান নিজের পায়ের কাছে ছোট্ট কিয়ারাকে কাঁদতে দেখতে পায়। বাচ্চাটা কান্নার কারণে ফর্সা মুখশ্রী লাল আকার ধারণ করেছে। কিয়ানি স্তব্ধ চোখে তাকিয়ে রয় ছোট্ট কিয়ারার মুখপানে। কিয়ারার ছোট্ট মুখখানি তার অতি পরিচিত মনে হলো। রাগী চোখ দুটো হঠাৎই কেমন জানি শান্ত নদীর মতো হয়ে গেছে। বিস্ময়করভাবে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। এদিকে দিয়া অবাক হয়ে যায় কিয়ারাকে কিয়ানের কাছে দেখে। কিয়ারা সে কান্না করে দেবে এটা আশা করেনি। তার চেয়ে বড় কথা, কিয়ান যদি কিয়ারার ওপর রাগ ছাড়ে তাহলে কি হবে, সেটা ভাবতে ভাবতে দিয়ার ভয়ে হাত পা কাঁপছে। সাথে কিয়ারাকে এভাবে কাঁদতে দেখে মায়া হচ্ছে বড্ড। কিভাবে কান্না করছে, অবিরাম অশ্রুধারার কারণে কিয়ারার শুভ্র মুখশ্রী এখন লালিমায় আচ্ছন্ন। ভয়ের উত্তাপে ফুঁসে উঠছে তার কোমল গালদায়। এদিকে কিয়ানের দৃষ্টি নিবদ্ধ কিয়ারার নিষ্পাপ অশ্রুসিক্ত মুখখানিতে। চেনা লাগছে খুব এই মুখশ্রীটা, অপরিচিত হয়েও বড় আপন। তার সামনে বাচ্চাটার চাহনি যেন তারই প্রতিচ্ছবি। কি নিষ্পাপ চাহনি কিয়ানের নিজের মধ্যে নেই। অজান্তেই কিয়ানের হাত উঠে যায় কিয়ারার পিঠের দিকে, আঙুলের হালকা স্পর্শে সান্ত্বনার পরশ বুলিয়ে দিতে থাকে, যাতে তার এই স্পর্শে যদি থেমে যায় কিয়ারার কণ্ঠরোধী কান্না। এদিকে মিটিং রুম জুড়ে এক নিস্তব্ধ বিস্ময় নেমে এসেছে। উপস্থিত প্রত্যেক চোখ জোড়ায় স্থির হয়ে আছে কিয়ারার দিকে। কিয়ানকে একটা শান্ত, সংযত আর কোমল রূপে দেখে সকলের কাছেই অবিশ্বাসের মতো লাগছে। তাই এমন এক অস্বস্তিকর পরিস্থিতিতেও কিয়ানকে এতটা স্থির, এতটা শান্ত দেখে হতবাক সবাই। যে মানুষটির প্রতিটি ভঙ্গিতেই কঠোরতা ঝরতে থাকে, তার এমন রূপ যেন অচেনা। তার চেয়েও বড় কথা, এখানে সকলের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিয়ানের সাথে থাকা বাচ্চাটা কার? কারণ বাচ্চাটার মুখের গঠন, চোখের দৃষ্টি, ঠোঁটের ভাঁজ সবকিছুতেই যেন কিয়ানের ছায়া। মনে হচ্ছে বাচ্চাটা তারই প্রতিচ্ছবি। অবিশ্বাসের ভেতরেও এক অঘোষিত সত্য, এটাই মানতে না চাইলেও বাচ্চাটাকে দেখলে সত্যি মনে হচ্ছে বাচ্চাটা যেন কিয়ানেরই রক্তে মাংসে গড়া প্রতিরূপ। এদিকে কিয়ানকে এত শান্ত দেখে দিয়া তাড়াতাড়ি করে কিয়ানের কাছে চলে যায়। দিয়ার হৃদস্পন্দন বেড়ে চলেছে।
গলায় যেন শব্দ আটকে যাচ্ছে ভয় আর উদ্বেগে। ভয়ার্থ কাঁপা কাঁপা গলায় দিয়া বলল, স্যার, ওকে আমার কাছে দিন, ও ভয় পাচ্ছে তাই কান্না করছে। বলেই কম্পিত হাতে কিয়ারাকে নিজের কোলে তুলে নেয়। কিয়ারা পরিচিত মানুষের ছোঁয়া পেয়ে ছোট্ট মাথাখানি দিয়ার বক্ষস্থলে এড়িয়ে দেয় আর কান্না করতে থাকে। দিয়া কিয়ারার পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। এখন কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন কিছু হবে সে সত্যি ভাবতে পারেনি। এদিকে কিয়ান তার ধ্যানের ভেতর থেকে বেরিয়ে আসে। এতক্ষণ করা কাজগুলোর কথা ভাবতেই কিয়ান নিজেই অবাক হয়ে যায়। সে তো নিজের রাগ ঝাড়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তাহলে বাচ্চাটার কান্নারত মুখশ্রী কিভাবে মুহূর্তের মধ্যে তার সব কিছু উল্টে পাল্টে দিল। কিয়ান আবার নিজের চোয়াল শক্ত করে দিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কঠোর ভঙ্গিতে বলে ওঠে, এখানে বাচ্চা এনেছেন কেন আপনি? আর এটা কি আপনার বাচ্চা? দিয়া কি বলবে বুঝতে পারছে না। কিয়ানের কঠোর কণ্ঠস্বর শুনেই বোঝা যাচ্ছে লোকটা রেগে গিয়েছে। তাই দিয়া আমতা আমতা করে বলে ওঠে, সরি স্যার, আসলে আমি ওকে বাসায় একা রেখে আসতে পারতাম না। তার ওপর হঠাৎ মিটিংটা হওয়ার কারণে আরও বিপাকে পড়ে গেছি। আজকে 2 দিনের জন্য ছুটি নিয়েছিলাম, কিন্তু হঠাৎ মিটিংয়ের জন্য আসতে বলায় কী করব বুঝতে পারছিলাম না, আর ওকে বাসায় রেখে আসতেও পারছিলাম না, তাই ওকে নিয়েই এখানে এসেছি। দিয়া এক নিঃশ্বাসে কথাটুকু শেষ করে দম ছাড়ে। বুকটা ধরফর করছে। এদিকে কিয়ান শক্ত চোখে দিয়ার দিকে তাকিয়ে থাকে। তার দৃষ্টি সীমাবদ্ধ হয় দিয়া বক্ষস্থলে মাথা রেখে কাঁদতে থাকা বাচ্চাটার দিকে। কেমন জানি এক অজানা অনুভূতির মেলা জমেছে তার অন্তঃকরণে। মন বলছে খুব আপন কেউ এই বাচ্চাটা, কিন্তু কেন এমন লাগছে কিয়ান নিজেও জানে না। এর আগেও সে বহু বাচ্চাকে দেখেছে, কিন্তু কোনোদিন এমন অনুভূতির সাক্ষাৎ হয়নি। আর না সে কোনোদিন কোনো বাচ্চাকে করে তুলেছে। তাহলে বাচ্চার প্রতি এত আলাদা অনুভূতির কারণ কি? কিয়ান আবারও কঠোরভাবে দিয়ার দিকে দৃষ্টি তাক করে বলে, বাচ্চাটা কি আপনার? দিয়া কি বলবে বুঝতে পারছে না। এত বড় ঝামেলায় পড়বে সেটা সে ভাবেনি। কিয়ারা কিছুক্ষণ পর কান্না বন্ধ করেছে, কিন্তু এখনো ছোট্ট মাথাটুকু দিয়ার বক্ষস্থল থেকে তোলেনি। দিয়া নিজেকে সামনে ধীর কণ্ঠস্বরে বলে, না স্যার, কিন্তু আমারই মেয়ে বলতে পারেন, কারণ ও আমার বোনের মেয়ে। দিয়ার কথা শেষ হতেই কিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার প্রশ্ন করে বসে, তাহলে আপনার বোন কোথায়? বাচ্চা ওনার হলে আপনার কাছে কি করছে? স্যার, কিছু কারণবশত সে ব্যস্ত, তাই আর কি। তাহলে বাচ্চার বাবা কোথায়? এইভাবে ওয়ার্ক প্লেসে বাচ্চা নিয়ে আসাটা অবশ্যই শোভনীয় নয়, সেটা আপনিও জানেন। জি স্যার, নেক্সট টাইম এমন কিছু হবে না। আসলে কিয়ারা লাইট অফ করার কারণে ভয় পেয়েছে, তাই এমনটা করেছে, না হলে কিয়ারা অনেক ভদ্র বাচ্চা। দিয়ার কথা শুনে কিয়ানের দৃষ্টি করে থাকা কিয়ারার দিকে চলে যায়। কিয়ারা নামটা শুনে সে চমকে ওঠে, কারণ এই নামটা খুব পরিচিত তার কাছে। কাকতালীয়ভাবে বাচ্চাটার সঙ্গে এত কিছু কিভাবে বেড়ে যাচ্ছে কিয়ান বুঝতে পারছে না। না চাইতেও তার চিন্তা ভাবনায় আহিরার নামটা ফুটে ওঠে, কারণ কিয়ারা নামটা আহিরার খুবই পছন্দ ছিল। আহিরার বাচ্চামো স্বভাবগুলো চোখের সামনে ভেসে ওঠে। আহিরা তাকে বলেছিল তাদের মেয়ে হলে নাম কিয়ারা রাখবে, আর ছেলে হলে কিয়ারের নামের সঙ্গে মিল করে রাখবে। আর এই বাচ্চাটারও নাম একই। নামটা মিলে যাওয়া স্বাভাবিক হলেও দেখতে একরকম হওয়াটা কিয়ান স্বাভাবিকভাবে নিতে পারল না। এদিকে কিয়ারা দিয়ার বক্ষস্থল থেকে মাথা তুলে উকি ঝুঁকি দিয়ে অশ্রু লেপটে থাকা আখি পল্লবে জোড়া সামনে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা কিয়ানকেই দেখছে। ছোট্ট চোখ দুটো কান্নার কারণে ফুলে গেছে। অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে নাকসহ গালও লাল হয়ে গেছে কান্নায়। কিয়ারা তার ছোট্ট আখি পল্লব দুটি বারবার পলক ঝাপটাচ্ছে। কিয়ানার চোখের দৃষ্টি কেমন জানি আবার শান্ত নদীর মতো হয়ে গেছে। বাচ্চাটার চোখ দুটো তার কাছে খুব পরিচিত মনে হচ্ছে। কেন এমন লাগছে তার? এই বাচ্চাটা বারবার তাকে কারো কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যাকে সে স্মরণ করতে চায় না, শুধু ঘৃণা করতে চায়। কিন্তু তাও কোথায় গিয়ে আটকে যায় সে? কিয়ারা এখনো চোরা চোখে কিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। কিয়ারা দিয়ার কোলে মাথা রেখেই বলে, আন্নি পাপা যাবো পাপা। দিয়া কিয়ারার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, হ্যাঁ, পরে যাব। তুমি আবার একটু গুড গার্ল হয়ে থাকো। সরি সোনা, তুমি ভয় পেয়েছিলে তখন তোমার কাছে ছিলাম না। অন্ধকার ছিল অনেক, আমি ভয় পেয়েছিলাম জানো। জানি। এখন আবার একটু গুড গার্ল হয়ে যাও,
এরপর এখান থেকে আমরা চলে যাব, কেমন? কিয়ারা তার ছোট্ট মাথা নেড়ে হ্যাঁ বলে। দিয়া আবার কিয়ানের দিকে তাকিয়ে বলে, স্যার, যদি প্রেজেন্টেশনটা সম্পূর্ণ করার আরেকটা সুযোগ দিতেন তাহলে খুব ভালো হতো। আর যা কিছু হয়েছে তার জন্য অত্যন্ত দুঃখিত। দিয়ার কথা শেষ হতেই কিয়ান শান্ত গম্ভীর ভঙ্গিতে বলে। ওকে, শুরু করুন আবার। কিয়ানের কথা শেষ হতেই দিয়া মনে মনে বলে যাক, বাঁচা গেল। আর কিয়ান তাকে তেমন রাগও দেখায়নি। সেটা নিয়ে উপস্থিত সবার মনে প্রশ্ন তৈরি হলেও কারো মুখ ফুটে বলার সাহস হয়নি। তাই সবাই নীরবে কিয়ানের আদেশ মেনে নেয়। এদিকে দিয়া আবার কিয়ারাকে চেয়ারে বসিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে কিয়ারার গালে হাত রেখে নরম কণ্ঠে বলে, কিয়ারা বুড়ি, ভদ্র হয়ে থাকবে কেমন? লাইট অফ হলে ভয় পাবে না, কারণ এখানে অনেক মানুষ আছে। আর কিয়ারা বুড়ি তো অনেক সাহসী মেয়ে, তাই ভয় পাওয়া চলবে না। কিয়ারা এবার কিয়ানের দিকে তাকিয়ে দিয়ার কানের কাছে গিয়ে আধো আধো গলায় ফিস ফিস করে বলে, আনি আমি ওই লাগে আঙ্কেলের কাছে যাই, তাহলে আর ভয় পাবো না। কিয়ারার কথা শুনে দিয়া কি বলবে বুঝতে পারল না। কিয়ারা যে কথাটা বলেছে সেটা কিয়ানের কানেও গেছে। সে তীক্ষ্ণ কিন্তু নরম দৃষ্টিতে কিয়ারার দিকে তাকিয়ে আছে। দিয়া আস্তে করে কিয়ারাকে বলে, না, ওনার কাছে যাওয়া যাবে না, তুমি এখানেই ওই আন্টির কাছে থাকো। বলেই লামিয়ার দিকে ইশারা করে। কিন্তু কিয়ারা জেদ ধরে বলে ওঠে, না না আনি, ওই লাগে আঙ্কেলের কাছেই যাবো। দিয়া পড়ে গেল বিপাকে। সে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে। ইতিমধ্যেই সবাই কিয়ারের কথা শুনে ফেলেছে, কিয়ানকে রাগী বলাটাও। দিয়া কি করবে বুঝতে পারছে না। এদিকে কিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে কিয়ারার দিকে তাকিয়ে রয়েছে। অস্পষ্ট কথাগুলো পুরোপুরি না বুঝলেও কিছুটা বুঝেছে সে। তাই দিয়ার দিকে গম্ভীর কণ্ঠে বলে, আপনি বাচ্চাটাকে আমার কাছে দিন আর তাড়াতাড়ি করে প্রেজেন্টেশন শেষ করুন। কিয়ানের কথা শুনে দিয়া চমকে ওঠে। সে ঠিক শুনেছে নাকি ভুল বুঝতে কয়েক সেকেন্ড লাগে। কিয়ানকে এত শান্ত সে কোনো দিনও কল্পনাও করেনি। আজ তার চোখের সামনে কিয়ানের এই রূপ দেখে দিয়া সহ কক্ষে উপস্থিত সবাই নির্বাক। কেউই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু সবচেয়ে বেশি বিস্মিত হয়েছে কিয়ানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আরিয়ান। প্রায় 5 বছর ধরে সে কিয়ানের ছায়া সঙ্গী। তার রাগ, ধমক, নিখুঁত পরিকল্পনা সবই তার চেনা। কিন্তু আজ যে মানুষটিকে সে দেখছে সে যেন কিয়ান নয়, অন্য কেউ। এদিকে কিয়ানের কথা শুনে কিয়ারা কারো অপেক্ষা না করে নিজেই চেয়ার থেকে নেমে পড়ে। ছোট ছোট পায়ে কিয়ানের কাছে গিয়ে তার পায়ের কাছে দাঁড়ায়। কিয়ান অনেক লম্বা হয়, কিয়ারা তার হাতের নাগাল পাচ্ছে না। তাই ছোট্ট নরম হাতে কিয়ানের প্যান্ট আঁকড়ে ধরে। দিয়া আর কিছু বলতে পারে না, চুপচাপ নিজের কাজ শুরু করে। আবারও প্রেজেন্টেশনের জন্য পুরো রুম অন্ধকার করে দেওয়া হয়। এতে কিয়ারা ভয়ে কিয়ানের প্যান্ট আরও শক্ত করে আঁকড়ে ধরে। আটোসাটো হয়ে কিয়ানের পায়ের সঙ্গে লেগে যায়। কিয়ান কাঁপা কাঁপা হাতে কি মনে করে জানি কিয়ারাকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসে পড়ে। কিয়ারা কিয়ানের কোলের উপর দুপা ছড়িয়ে বসে পড়ে আর ছোট হাত দুটো দিয়ে কিয়ানের গলা আঁকড়ে ধরে। সে বারবার চোখের পলক ফেলে কিয়ানের গম্ভীর মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ কিয়ারা নিজের মুখ কিয়ানের কানের কাছে এগিয়ে এনে আধো আধো গলায় ফিস ফিস করে, জানো আনি, কেন তোমার কাছে এসেছি? কিয়া নিঃশব্দে মাথা নাড়ে না জানায়। তা দেখে কিয়ারা আবার বলে, তুমি অনেক সুন্দর দেখতে, তাই তো তোমাকে অনেক পছন্দ হয়েছে কিয়ারার। বলেই খিলখিল করে হেসে ওঠে কিয়ারা। তার অধরে জড়িয়ে থাকা হাসিটা সদ্য ফোটা ফুলের মতো। মাল্টিমিডিয়ার আবসা আর ওই কিয়ারার হাস্যোজ্জ্বল মুখ দেখে কিয়ানের অন্তঃকরণে এক অদ্ভুত প্রশান্তি বয়ে যায় নদীর স্রোতের মতো। অচেনা একটা বাচ্চার জন্য এত টান কেন অনুভব করছে সে? আজই প্রথম দেখা, তবুও মনে হচ্ছে বহুদিনের সম্পর্ক। কিয়ারার আঁখি জোড়া বারবার তাকে আহিরার প্রতিবিম্ব মনে করিয়ে দিচ্ছে। হঠাৎ কিয়ারা হাসি থামিয়ে ফিসফিস করে বলে, জানো মাম্মা, যদি জানতে পারলে আমি তোমার কাছে ছিলাম তাহলে অনেক বকা দিবে। কিয়ান শান্ত নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কেন? কিয়ারা কপারে হাত দিয়ে বলে, উফ, তুমি জানো না, কিনলে তালুতাতে যেতে হয় না, আর তোমাকে আনি চিনি না। কিয়ান ভাবুক ভঙ্গিতে বলে, তাও ঠিক। মামাম বকা দিলে তোমার বাবাকে বলে দেবে।
কথাটা শুনেই কিয়ারার মুখখানি নিভে যাওয়া প্রদীপের মতো ম্লান হয়ে যায়। এতক্ষণকার হাসি মিলিয়ে গিয়ে ছোট্ট মুখমণ্ডলটা আমাবস্যার রাতের মতো অন্ধকারে ঢেকে যায়। কিয়ান অবাক হয়ে যায়। এতটুকু বাচ্চার মন যে এভাবে খারাপ হতে পারে তা তার জানা ছিল না। কিয়ারা ধীরে ফিস করে বলে, আমার পাপ্পা আমার কাছে নেই তো, পাপ্পা কাজ করতে গেছে, তাই পাপ্পা আমার কাছে নেই। কিয়ানের ভ্রুজোড়া আরো গাঢ় হয়ে যায়। তাহলে ফোনে পাপাকে বলবে। আমার পাপা ফোন করলে না তো। কিয়ারার কথাগুলো বুঝতে কিয়ানের বেশ কষ্ট হয়। আগে কখনো ছোট বাচ্চার অস্পষ্ট ভাষা সে শোনেনি। মিটিংয়ের দিকে তার এক বিন্দু খেয়াল নেই। কাজের সময় এতটা কেয়ারলেস সে কখনো হয়নি। কিয়ারা আসলে কী বোঝাতে চেয়েছে সে খুব ভালোই বুঝে গেছে। তার মনে প্রশ্ন জাগে, কিয়ারার পাপা কি বেঁচে নেই নাকি বিচ্ছেদ হয়েছে। তবে অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো সে পছন্দ করে না। তবুও কিয়ারার কথা শুনে তার বুকের ভেতর অজানা এক মোচড় দিয়ে ওঠে। ওকে, তাহলে তোমার মাম্মাম যা বলেছে সেটাই হবে। সারা আকাশ জুড়ে লাল আভা ছড়িয়ে রয়েছে। পাখি রাজরা নিজ ফিরে যাচ্ছে ধীরে ধীরে। ঘন্টা পেরোলেই এই লালচে আকাশ জুড়ে কালো অন্ধকার চাদরে আচ্ছন্ন হয়ে যাবে। রাত নেমে আসবে সারা ধরণীতে। দিয়া 4:30টার দিকে নিজের কাজ শেষ করে বাসায় চলে এসেছে কিয়ারাকে নিয়ে। মিটিং শেষ হওয়ার পরও কিয়ারা কোনোভাবেই কিয়ানের কোল ছাড়তে চাইছিল না। এক প্রকার জোর করেই কিয়ানের কোল থেকে কিয়ারাকে নিয়ে এসেছে দিয়া। দিয়া বুঝতে পারল না কিয়ারার এমন আচরণের মানে কি, কারণ কিয়ারা কোনো দিন এমনটা করে না। তাহলে কিয়ানের মতো রাগী গম্ভীর লোকের কাছে কি এমন পেয়েছে যে তার কাছ থেকে আসতেই চাইছিল না। কিয়ারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। মেয়েটা সারা রাস্তা কান্না করতে করতে এসেছে। একসময় কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমের দেশে তলিয়ে গেছে। আয়রা এখনো আসেনি, তাই দিয়ে একটু স্বস্তি পেয়েছে। আয়রাকে যদি বলে কিয়ারাও তার সাথে অফিসে গিয়েছিল, তাহলে মেয়েটা কালকে কষ্ট করে কিয়ারাকে নিজের সাথে নিয়ে যাবে। আর দিয়াও নিজের কাজের জন্য কিয়ারাকে সামলাতে পারে না যখন আহিরার প্রয়োজন হয়। তাই যদি আবার এই কথা বলে তাহলে মেয়েটা শুধু শুধু মন খারাপ করবে। দিয়া কিয়ারার পাশে শুয়ে ফোন চালাচ্ছিল। তখনই কলিং বেলের শব্দ আসতেই দিয়া বুঝে যায় আহিরা এসেছে। তাই শোয়া থেকে উঠে রুম থেকে বের হয়ে দরজা খোলার জন্য চলে যায়। দরজা খুলতে আহিরার ক্লান্ত মাখা মুখশ্রীটা দেখতে পায় দিয়া। আহিরা ক্লান্ত পায়ে ভেতরে ঢুকে পড়ে। অনুষ্ঠান শেষে মিটিং ছিল সকল শিক্ষক শিক্ষিকাদের, তাই আসতে এত দেরি হয়েছে। সারাদিন বাইরে থাকার কারণে সব ক্লান্তি এসে ভর করেছে আহিরার ওপর। আহিরা ক্লান্তময় কণ্ঠে দিয়ার দিকে তাকিয়ে বলে, কিয়ারা বিরক্ত করেনি তো বেশি? ও কোথায়? আহিরার কথা শুনে দিয়া হাসি মুখে বলে, না, একদম করেনি, ও ঘুমাচ্ছে। তুই যা, ফ্রেশ হয়ে নে, ক্লান্ত মনে হচ্ছে। অনেক মাথা ব্যথা করছে প্রচুর। আমায় একটু চা করে দিতে পারবি কষ্ট করে? আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আহিরা ক্লান্ত পায়ে রুমের ভেতর গিয়ে সর্বপ্রথম ঘুমন্ত কিয়ারার কাছে চলে যায়। তারপর ঝুঁকে সমস্ত ঘুমন্ত কিয়ারার কপালে ওষ্ঠদয়ে নরম স্পর্শ বলিয়ে দেয়। এতে করে ক্লান্তিটা অনেকখানি কমে যায়। সারাদিন দেখেনি সে কিয়ারাকে, তাই মনটা কেমন কেমন করছিল কিয়ারার জন্য। খুব কমই কিয়ারাকে একা রেখে যায় সে। সচরাচর সে সেখানেই যাক না কেন, শত কষ্টের মাঝেও কিয়ারাকে নিজের সঙ্গে নিয়ে যায় সে। তাই হঠাৎ করে কিয়ারাকে নিজের থেকে এতটা সময় দূরে রাখার কারণে মনটা কেমন জানি করছিল তার। সে কিয়ারার কপালে চুমু দিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। সারাদিনের ক্লান্তি মেটানোর জন্য গোসল করে বের হলো আহিরা। লম্বা চুলগুলো তোয়ালে দিয়ে প্যাঁচানো, তারপরও ভেজা চুলগুলো থেকে পড়া পানির বিন্দুগুলো শিশির কণার মতো আহিরার পরনের জামাখানি পেছন দিক দিয়ে বেশ খানিকটা জায়গা ভিজিয়ে দিয়েছে। আহিরা বের হতেই দেখতে পায় দিয়া ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে রুমে প্রবেশ করছে। আহিরাকে বের হতে দেখে এগিয়ে গিয়ে হাতে থাকা চায়ের কাপটা তার দিকে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করে, ক্লান্ত বেশি লাগলে ঘুমিয়ে পড়, রাতের রান্নাটা আমিই করে নিতে পারবো। এমনিও আমি তেমন রান্না করি না, তাই আজকের রান্নাটা আমিই করব। না, সমস্যা নেই, এমনি কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। কি রান্না করবি? উম, আচ্ছা, বিরিয়ানি করি। অনেক দিন খাওয়া হয় না, দাঁড়া আমি ফ্রিজ থেকে মাংসের পোটলা ভিজিয়ে রেখে আসি। বলি দিয়া ব্যস্ত পায়ে বাইরে চলে যায়।
আর আহিরা চায়ের কাপ নিয়ে কিয়ারার মাথার কাছে গিয়ে বসে পড়ে ধীরে সুস্থে চা খেতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ কিয়ারার ঘুম ভেঙে যায়। সে পিট পিট করে চোখ মেরে কয়েক সেকেন্ড চারদিকে তাকিয়ে থেকে ঠোঁট উঠিয়ে কেঁদে ওঠে। কিয়ারাকে কাঁদতে দেখে আহিরা চায়ের কাপটা বেডের পাশে থাকা টেবিলের ওপর রেখে তাকে নিজের কাছে টেনে নেয়। নরম কণ্ঠে বলে, কি হয়েছে আমার সোনা? এই তো মাম্মা কাছেই আছি। কিয়ারা কান্না করতে করতে আধো আধো স্বরে বলে, মাম্মা লাগিয়ে আনতেল যাবো। পাপ্পা কোথায় পাপ্পা? কিয়ারার মুখে নতুন ব্যক্তির নাম শুনে আহিরা কিছুটা অবাকই হয়, কারণ কিয়ারা সচরাচর কারো কাছে যেতে চায় না কিংবা কারো কথা সহজে বলে না। সেখানে ঘুম থেকে উঠে এমন কথা সত্যি অবাক করার মতো। তাই সে কিয়ারার মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলে, পাপা আছে সোনা, কিন্তু রাগী আঙ্কেলকে? আহিরার কথার মাঝেই রুমে চলে আসে দিয়া। কিয়ারাকে কাঁদতে দেখে সেও এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কিয়ারা বুড়ির কি হয়েছে? কান্না করছো কেন? কিয়ারা অশ্রুসিক্ত টইটুম্বুর আখি জোড়া দিয়ার দিকে তুলে কান্নারত গলায় বলে, অন্নি লাগিয়ে আনতেল যাবো। লাগিয়ে আনতেল। কিয়ারার কথা শুনে দিয়া বুঝে যায় কিয়ারা কিয়ানের কথাই বলছে। সে এখন আহিরাকে কি বলবে বুঝতে পারে না, তাই আমতা আমতা করে বলে, লাগি আঙ্কেলকে এখন কোথায় পাবো বলো বুড়ি? এদিকে আসো, আমরা কার্টুন দেখব। দিয়ার কথা শুনে আহিরা কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। রাগী আঙ্কেলটা আবার কে? দিয়া একটু ভাবনায় পড়ে যায়, তারপর কোনো রকমে বলে, আরে, ওকে নিয়ে নিচে গিয়েছিলাম চকলেট নিতে, তখন একটা ছেলের সঙ্গে দেখা হয়েছিল। কিয়ারার সে ছেলেটাকে ভালো লেগে গেছে, তাই বায়না ধরেছে। ও আচ্ছা, তুই আবার চকলেট কিনে দিতে গিয়েছিস কেন? জানিস তো এগুলো খেলে বাসার খাবার কিছুই খেতে চায় না। আরে, এত ভাবলে চলে? ওরই তো এখন বয়স, ও খাবে না তো কে খাবে? বাদ দে তো। চারিদিকে অন্ধকারে ছড়াছড়ি। গোটা আকাশ যেন কালো রেশমের চাদরে ঢাকা। চারপাশ নিস্তব্ধ, বাতাসে একরাশ শীতলতা, এক ধরনের মাদকতা ছড়িয়ে আছে। চাঁদের আলো ম্লান, তবুও চারিদিকে সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। কিয়ান স্টাডি রুমে বসে ল্যাপটপে কিছু একটা করছিল। ঠিক তখনই ধোয়া ওঠা কফির মগ নিয়ে রিয়া সেখানে উপস্থিত হয়। অথর জোড়া মন মাতানো হাসিতে ভরা। ধীর পায়ে এগিয়ে গিয়ে কফির মগটা কিয়ানের সামনে রেখে নরম কণ্ঠে বলে, এই নাও তোমার কফি। রিয়ার কথা শুনে কিয়ার গম্ভীর দৃষ্টিতে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়, কিছু না বলেই। কিয়ানকে কিছু বলতে না দেখেই রিয়া আবার বলে, কিয়ান, কফিটা খাও, ঠান্ডা হয়ে যাবে তো। তুমি আমাকে এত এড়িয়ে চলো কেন? আমি কি কিছু করেছি? রিয়ার কথা শেষ হতেই কিয়ান কঠোর দৃষ্টি নিক্ষেপ করে কাঠিন্য ভরা গলায় বলে, রিয়া, তোমাকে আমি বলেছি আমার কোনো কাজে যেন তুমি হাত না দাও। আমি স্টাফকে বলেছিলাম কফি আনতে, তাহলে তুমি কেন এটা এখানে নিয়ে এসেছো? কিয়ানের কথা শুনে রিয়ার খুব খারাপ লাগে। সে থাকতে অন্যরা কেন কিয়ানের কাজ করবে? কিয়ানের প্রতিটা জিনিসের ওপর একান্ত অধিকার তারই হোক, তা কিয়ানের অনিচ্ছায়। কিন্তু এমন কঠোর কথা শুনে তার মনটা বিষণ্ণতায় ছেয়ে যায়। বরাবরের মতো শুকনো ঢোক গিরে কান্নাগুলো দমিয়ে পড়ে। স্টাফার ওয়াইফ এক না কিয়ান, আই এম ইউর ওয়াইফ, তাই সে অধিকারই নিয়ে এসেছি। রিয়ার কথা শুনে কিয়ানের দৃষ্টিভঙ্গি আরও কঠোর হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে রুক্ষ স্বরে বলে, তোমাকে আমি ওয়াইফ হিসেবে কবে মেনে নিয়েছি যে তুমি অধিকার নিয়ে কথা বলছো? আদৌ কি বিয়েটাকে বিয়ে বলা যায়? তুমি খুব ভালো করেই জানো এই বিয়েটা কেন হয়েছে। আর সবচেয়ে বড় কথা, তোমার সঙ্গে আমার আইনিভাবে বিয়ে হলেও ধর্মীয়ভাবে তুমি আমার কিছুই নাও। কিয়ানের কথা শুনে রিয়ার আটকানো অশ্রুকণাগুলো টুপটাপ করে গাল বেয়ে পড়তে থাকে। কাপা কণ্ঠে বলে, যাই হোক, আইনিভাবে আর সমাজের চোখে আমি তোমারই ওয়াইফ, তাহলে আমি কিভাবে তোমার কিছু হই না বলো? কিয়ান রক্তশূন্য চোখে তাকিয়ে আবার বলে, রিয়া, তোমার সঙ্গে আমার সিভিল ম্যারেজ হয়েছে, এর মানে আমাদের সম্পর্ক শুধুই রাষ্ট্রীয়ভাবে বৈধ। ধর্মীয়ভাবে তুমি আমার জন্য সম্পূর্ণ অবৈধ। মানুষ কি বলল বা না বলল তা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। এই বিবাহবার্ষিকী শুধু মায়ের জেদের কারণে হয়েছে, এর বেশি কিচ্ছু নয়। রিয়া এবার শব্দ করে কেঁদে ওঠে। মনের ভেতরে দলা পাকানো কষ্ট অশ্রুরূপে ঝরে পড়ে। একতরফা ভালোবাসা এত কষ্টদায়ক কেন? কিয়ান কেন তার ভালোবাসা বোঝে না? তার মাঝে কি কমতি? শুরু থেকেই কি সে কিয়ানের মনে কোনো অনুভূতি জাগাতে পারেনি?
কাঁদতে কাঁদতে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলে, কেন আমাকে ভালোবাসো না তুমি কিয়া? কি নেই আমার মাঝে একবার বলো। তুমি এত নিষ্ঠুর কেন আমার প্রতি? কিয়ান দৃষ্টি সরিয়ে নেয়। এসব তার একদমই ভালো লাগে না, তবুও সহ্য করতে হয় শুধু রাহেলা চৌধুরীর জন্য। কঠিন স্বরে বলে, ভালোবাসা এত সহজ যদি ভালোবাসা হতো তাহলে এর কোনো মূল্যই থাকতো না। কেউ ভালোবাসার জন্য কাঙ্গাল হতো না। যা সহজে পাওয়া যায় তার মূল্য থাকে না। তাহলে আহিরাকে এত ভালোবাসো কেন? ও তো তোমাকে ঠকিয়েছে। তুমি থাকা অবস্থাতেও কত পরপুরুষের সঙ্গে এমনকি তোমার বাবাকেও মেরে ফেলেছে। তাহলে আজও তার জন্য তোমার মনে ভালোবাসা থাকে কিভাবে? রিয়ার কথা শুনে কিয়ান আর নিজেকে সামলাতে পারে না। তীব্র জোরে হাত বাড়িয়ে রিয়ার গলা চেপে ধরে। এতটাই শক্ত করে ধরেছে যে রিয়ার চোখ উল্টে সাদা অংশ বের হয়ে আসে। ঠিক মতো শ্বাস নিতে পারছে না। তাতে দাঁত চেপে কিয়ান বলে, তোকে বারবার বলেছি ওকে নিয়ে কথা বলতে চাই না, তবু কেন বলিস? আমি কাকে কি করব তার কৈফিয়ত তোকে দিতে যাব কেন? তোকে বলিনি আমার ধারা কিছু আসবে না? তাহলে বেহার মতো বারবার আমার সামনে আসিস কেন? এই বিয়েটাও করেছিস জোর করে, মলেস্টেশনের মতো অভিযোগ তুলে। শুনে রাখ, যদি মলেস্ট করতে হতো তোকে করতাম না। কিন্তু তুই কি করেছিস তুই নিজেও জানিস। আমার থেকে দূরে থাক, না হলে তোকে ধ্বংস করতে আমার 2 মিনিটও লাগবে না। বলেই তীব্র একটা ধাক্কা দিয়ে রিয়াকে ছুঁড়ে ফেলে দেয়। রিয়া ছাড় পেয়ে হাঁপাতে থাকে, কিন্তু ধাক্কার কারণে টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। কোনো রকমে উঠে অশ্রুসিক্ত চোখে কিয়ানের দিকে তাকিয়ে থাকে। কিয়ানের চোখ যেন আগুন ঝরাচ্ছে। আর কিছু বললে কি করে বসবে সে নিজেও জানে না। কখনোই কিয়ান তার গায়ে হাত তোলেনি, আজ শুধু আহিরার জন্যই এমনটা করল। কিয়ান হুঙ্কার দিয়ে চিৎকার করে ওঠে, এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও, নাহলে কি করবো আমি নিজেও জানি না। কিন্তু কিয়ান। তোকে কি বললাম কানে যায় না? এখান থেকে চলে যাও। রিয়া আর কিছু বলতে পারে না। ভয়ে জড়সড় হয়ে কান্নারত অবস্থায় রুম ছেড়ে ছুটে বেরিয়ে যায়। এদিকে কিয়ান টেবিলের উপর রাখা বইগুলো একে একে ছুঁড়ে ফেলে দেয়। পুরো ফ্লোর জুড়ে ছড়িয়ে পড়ে সেগুলো। রাগে তার মুখ লাল হয়ে উঠেছে। অতিরিক্ত ফর্সা ত্বকে সেটা আরও স্পষ্ট। কপাল ও হাতের রগ ফুলে উঠেছে। কিছুক্ষণ পর সে চেয়ারে বসে পড়ে। ভারী শরীর এড়িয়ে দেয় সে বড্ড ক্লান্ত এই রঙহীন জীবন নিয়ে। নারী সঙ্গ সে কখনোই চায়নি। নারী তাকে বিশেষভাবে কখনো টানেনি। শুধু একটি মাত্র নারীকে সে ভালোবেসেছিল। কিন্তু দিন শেষে সেও ছিল এক বেঈমান, যাকে সে ঘৃণা করে। হ্যাঁ, ঘৃণা করে। তবু সবচেয়ে বড় সত্য একটাই, সে নারীকে আজও ভুলতে পারেনি। যতটা ঘৃণা তার অন্তরে জমে আছে তার চেয়েও দ্বিগুণ ভালোবাসা রয়ে গেছে গভীরে। মন মানলেও মস্তিষ্ক মানে না, তাই এই অনুভূতিগুলোর কোনো জায়গা নেই তার জীবনে। ধরনীর অঙ্গনে আবির্ভূত হয়েছে একটি ফুটফুটে সকাল। চারিদিকে আলোক রোশনি ছড়িয়ে পড়েছে। নিঃশব্দে প্রভাতের আলো কাচের জানালা ভেদ করে লিভিং রুমে ঢুকে পড়েছে। দেখতে দেখতে 2 সপ্তাহ চলে গেছে চোখের পলকেই। কারণ সময় ঠিক আগের মতোই চলছে, কারো অপেক্ষায় নয়, কারো অনুপস্থিতিতে নয়, নিজের মতোই চলমান নদীর স্রোত। আহিরা সকাল সকাল উঠে কিয়ারাকে রেডি করাচ্ছে, কারণ এখন থেকে সোজা হাসপাতালে যাবে। ছুটি নিয়েছে কয়েকদিনের জন্য, কারণ 2 দিন ধরেই কিয়ারা তীব্র জ্বরে ভুগছে। জ্বর কমার কোনো নামই নেই। সেটা নিয়ে বেশ চিন্তায় আছে আহিরা আর দিয়া। কিয়ারা অসুস্থ হওয়ার পর থেকেই আহিরার চোখের ঘুম উবে গেছে। মেয়েটা বেশ চিন্তিত হয়ে আছে। কিয়ারার জ্বর হলে ছোট বাচ্চাটার দিকে তাকানোই যায় না। হাসি মুখে থাকা বাচ্চাটা কেমন জানি নেতিয়ে পড়ে। আহিরা কিয়ারাকে কোলে তুলে বাহিরে বের হয়ে এসেছে। দিয়া দরজায় তালা দিচ্ছে। তালা দেওয়া শেষ হতেই দিয়া কিয়ারার দিকে তাকিয়ে বলে, তুই যা, আমি দেখি ছুটি পেলে হাসপাতালে চলে যাব। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। আচ্ছা যা, আমি একাই পারবো, সমস্যা নেই। বলেই দুজন নিচে নেমে পড়ে। কিয়ারার মাথাটা আহিরার কাঁধে এলিয়ে দেওয়া। মেয়েটার চোখ মুখ শুকিয়ে গিয়েছে জ্বরের কারণে। এই কয়েকদিন কোনো প্রকার খাবার খায়নি, শুধুমাত্র ব্রেস্ট মিল্ক ছাড়া। কিয়ারা এখন তেমন ব্রেস্ট মিল্ক খায় না, কিন্তু রাতে হঠাৎ জেগে উঠলে খেয়ে থাকে। হাসপাতালের করিডোরটা আজ বেশ ভিড়ে ঠাসা। শহরের বেশ নামকরা হাসপাতাল এটা, তাই বেশ নাম ডাকও রয়েছে। অনেক মানুষের সারি দেখা যাচ্ছে। কে কোথায় যাবে, কার আগে নাম ডাকবে, সকলেই সেটারই অপেক্ষায়। এই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে আহিরা। কোলে
কিয়ারা। জ্বরের উত্তাপে লাল হয়ে আছে কিয়ারার গাল। বারবার কেঁদে উঠছে কাঁপা কাঁপা গলায়। আহিরা বুকের সঙ্গে চেপে রাখলেও কোনোভাবেই শান্ত হচ্ছে না। আহিরার চোখেও ক্লান্তি। কিয়ারা জ্বরে পড়ার পর থেকে ঠিকমতো দু চোখের পাতা এক করতে পারেনি, তাই এত ক্লান্তি এসে ভর করেছে। তবে মুখে একরাশ মমতা, মায়ের সেই এক বিশেষ দৃঢ়তা, যা সব ভিড় সব অপেক্ষাকে তুচ্ছ করে দেয়।